ঢাকা ইউনিভার্সিটি ফর ক্লাইমেট অ্যাকশনের সম্মানিত আহ্বায়ক ইশতিয়াক নুরুল মুহিত, উনি একাধারে গবেষক, শিক্ষক এবং জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন লেখালেখি করেন এবং অ্যাক্টিভিস্ট। আমি তাকে কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সায়েন্সকে অনেক ধন্যবাদ, অনেক পরিচয় দিল। আসলে আমি জলবায়ু এবং পরিবেশ নিয়ে 2017-18 থেকে কাজ করছি। তো আমি চেষ্টা করবো আসলে এখানে, যেহেতু আমার মনে হয় গেস্টের পরিমাণ কম, আমার কথার পরিমাণটা একটু বাড়তে পারে নাকি, এটা সম্ভব, যেহেতু গেস্ট বেশি থাকলে আসলে সেই লিমিটেশনটা থাকে। তা আমি আসলে চেষ্টা করবো যে যেইটা আলোচনার আজকের বিষয়, যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নাগরিক ভাবনা, তো এটা আসলে কি কি জিনিস আসলে মিন করে না, কি কি অর্থ সেটা প্রদান করে, এবং আমাদের আসলে কোন কোন জায়গা থেকে ভাবনার একটা অ্যানেকডট আমাদেরকে দেয়, সেটা আমরা একটু আজকে আমি একটু চেষ্টা করবো সেটার বিষয়ে আলোকপাত করার। তো প্রথমে আমি যেটা বলতে চাই যে যেমন যেটা আসছে যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে জুলাইয়ে কিছু একটা ঘটেছে, তাই তো, একটা বড় ঘটনা ঘটেছে, একটা ইভেন্ট ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, যে ইভেন্টটা আসলে আমাদের সময় রেখাটাকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে, একটা হচ্ছে জুলাই পূর্ববর্তী এবং জুলাই পরবর্তী, তাই না? তো জুলাই পরবর্তী সময় আসলে আমাদের ঘটনার থেকে এক্সপেকটেশনটা বেশি, তাই না? এখন মাত্র যেহেতু 4-5 মাস হয়েছে জুলাইয়ের, তো আমাদের এক্সপেকটেশনটা নিয়ে আমরা আসলে আলোচনাটা করবো যে গত জুলাইয়ের আগে কি হয়েছে, সেই বিষয়ে আমাদের কোন কোন জায়গায় অসন্তুষ্টি আছে এবং সামনে আমরা কি কি দেখতে চাই, লুকিং ফরওয়ার্ড না, সেটা আসলে আমার মনে হয়েছে আলোচনার বিষয়। এবং এরপরে আসলে যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং সেটার জন্য নাগরিক ভাবনা। আচ্ছা, এখন প্রথমে আমি যে জিনিসটা নিয়ে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন বাংলাদেশ এবং জলবায়ু পরিবর্তন আসলে আমাদের সামনে কি কি চিন্তার উদ্রেক ঘটায়। আমার কাছে মনে হয় যে আমরা অপটিক্স চিন্তা করি বা গণপরিসরে যেসব জিনিস আমরা দেখি, জলবায়ু পরিবর্তনের সাথে একটা জিনিস আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে বিভিন্ন জিনিস রিসাইকেল করা, তাই না? প্লাস্টিকের বোতল, চিপসের বোতল, একটু আগে মাহাদি বলে গেল। তারপরে আমাদের মাথার চোখের সামনে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে গাছ লাগানো, তাই না? আমরা জাতিগতভাবে গাছ লাগাতে অনেক পছন্দ করি, যদিও গাছের পরিচর্যা করতে পছন্দ করি না, গাছ লাগাতে আমরা অনেক পছন্দ করি। আমরা প্রায় গাছ লাগাই বিভিন্ন অকেশনে, বিভিন্ন যখনই পরিবেশ জলবায়ুর কথা আসে তখন আমরা গাছ লাগানোর একটা চেষ্টা করি। এই প্রবণতাটা আমাদের মধ্যে আছে এবং সেটা সকল সংগঠনের মধ্যেও আছে। তারপর একটা জিনিস সেটা হচ্ছে যে পরিষ্কার করা, তাই না? আমরা পরিষ্কার করাটাকে বা যেটাকে আমরা বলি ক্লিনিং একটা ক্যাম্পেইন, সেটাকে আমরা আসলে জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আমরা ভাবি। এই জিনিসগুলো আমাদের মানুষ পড়ে থাকে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আসলে জলবায়ু পরিবর্তনের সাথে এই জিনিসগুলোর সম্পর্কটা খুব কম। আপনারা অনেকেই জানেন যে আসলে কনজিউমার লেভেলে যেই পরিমাণ কার্বন উৎপীড়ন হয়, যে পরিমাণ কার্বন এমিশন হয় আমাদের কনজিউমার লেভেলে, মানে ভোক্তা লেভেলে আমরা যে পরিমাণ দূষণ করি, সেটা পৃথিবীর মোট দূষণের থেকে অনেক কম, মানে সেটা 22-23%। আমরা বলছি যে, আমি আসার আগে একটা স্ট্যাটিস্টিক দেখে আসছি যে আমরা পৃথিবীতে সবাই মিলে আমাদের গৃহস্থালিতে বলেন, অফিস আদালতে বলেন, আমরা যে পরিমাণ কনজিউম করি বা ভোগ করি বা কিনে খাই বা ফেলে দিই, সেইটা পৃথিবীর মোট দূষণের জন্য 22-24% কন্ট্রিবিউট করে। তার মানে 75% কন্ট্রিবিউশন কিন্তু আমরা নাই। তার মানে আমি যদি ধরা যাক, আমি ধরে নিলাম আমি বাংলাদেশ থেকে সকল প্লাস্টিকের বোতল, সকল পলিথিন, সকল পরিমাণ ময়লা আবর্জনা আমি দূর করলাম, তাতেও কিন্তু জলবায়ু পরিবর্তনের বৃহত্তর স্কেলে খুব বেশি কিছু আসতে যাবে না। তাহলে জলবায়ু পরিবর্তনটার জায়গাতে আমরা দায়ী করছি কাকে? আমরা সবসময় বলেছি যে জলবায়ু পরিবর্তন একটা ইন্ডাস্ট্রিয়াল বিষয়, শিল্প কারখানার বিষয়। জলবায়ু পরিবর্তন শুরু হয়েছে শিল্প বিপ্লবের পরে। শিল্প বিপ্লবের পরে যখন আমরা বেসিক্যালি একটা ম্যাস স্কেলে বা বৃহৎ পরিসরে আমরা যখন কার্বন উৎপীড়ন করা শুরু করলাম, মানে কলকারখানা চালালাম, সেখান থেকে আমরা বিভিন্ন জ্বালানি বা ফুয়েল সেগুলো আমরা যখন পড়ালাম, সেখান থেকে বেসিক্যালি আমরা বলছিলাম যে জলবায়ু পরিবর্তনের সূত্রপাত, এবং সেটা এখনো চলমান, কারণ পৃথিবীর ইন্ডাস্ট্রিগুলো তো হচ্ছে সামনের দিকে, সময় ফাস্ট ফরওয়ার্ড, তাই না? এটা কখনো রিভার্স হয় না। আচ্ছা, তারপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং জলবায়ু পরিবর্তনের যে জায়গাটা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার বলেন বা বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা বাংলাদেশে কাজ করে, সবাই বাংলাদেশকে একটা জলবায়ু বিপর্যস্ত দেশ হিসেবে কল্পনা করতে পছন্দ করে না। সে সবসময় সে আলোচনার মধ্যে সে প্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে জলবায়ু পরিবর্তনের কথাটা তুলে ধরে। আপনারা হয়তো খেয়াল করছেন বিষয়টা, তাই না? বাংলাদেশ যখন কোনো বাইরের কোনো ফোরামে যায়, তখনই সে বলে যে আমাদের দেশ জলবায়ু পরিবর্তন হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে বলে, কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিছু মিন করে না। কেন মিন করে না? কারণ আমরা কর্মক্ষেত্রে বাংলাদেশের এই কোনো কিছু দেখি না। মানে বাংলাদেশে বেসিক্যালি আমরা বলতে পারি যে পৃথিবীর বাংলাদেশের 1971 সালের পরের ইতিহাসে মূলত 1980 পর থেকে বাংলাদেশের জলবায়ু বাদ দিলেও পরিবেশ ভাবনাটা শুরু হয়।
কারণ আমরা জানি যে এই 2000-এর পরের শুরুর দিকে আসলে পলিথিন নিষিদ্ধ হওয়ার বিষয় থাকে বা আলাদা একটা পরিবেশ অধিদপ্তর হওয়ার বিষয় থাকে, কিন্তু 2004-05-এর পরে পৃথিবীব্যাপী পরিবেশ ইস্যুটা, এনভায়রনমেন্টাল ইস্যুটা রিপ্লেস করে জলবায়ু পরিবর্তন। তার মানে আমরা এখন পরিবেশ দূষণ নিয়ে চিন্তা করি না বা কথা বলি না, আমরা সবকিছুকে আসলে জলবায়ু পরিবর্তনের জায়গায় নিয়ে যাই। আপনারা জেনে আশ্চর্য হবেন যে 2008-এর পর থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ সরকার, যে সরকার ক্ষমতায় ছিল, যে ফ্যাসিস্ট সরকারকে আমরা আসলে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দূর করেছি বাংলাদেশ থেকে, সেই ফ্যাসিস্ট সরকারের সময় কয়েক ধরনের পরিবেশ নীতি ছিল। আমি নিজে ক্লাসে এনভায়রনমেন্টাল সোসাইটি কোর্সটা পড়াই, তো আমি যখন পড়াতে যাই তখন আমার খুব সমস্যা হয়, কারণ বাংলাদেশের একটা আছে বাংলাদেশ ডেল্টা অ্যাকশন প্ল্যান, আপনার নাম জানেন, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান, বা মুজিব প্রসপারিটি প্ল্যান, বাংলাদেশ ক্লাইমেট ফান্ড ট্রাস্ট, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইমপ্লিকেশন প্ল্যান, এরকম 8, 9, 10 ধরনের প্ল্যান বাংলাদেশ সরকারের আছে। কারণ বাংলাদেশ সরকার যখনই বিদেশে কোনো একটা ফোরামে যায়, সে তখনই বাংলাদেশে আসে এবং বিভিন্ন বিদেশি ম্যাটেরিয়াল দেখে সে এরকম একটা প্ল্যান তৈরি করে। সে জানে না এটা এক্সিকিউট করতে পারবে কিনা বা এই ঘটনাগুলো কিভাবে হবে সেটাও সে জানে না, সে শুধু জানে যে তাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। তো আমি বাংলাদেশের জলবায়ুর দিকে আমি যেভাবে দেখি বা আমরা যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বিষয়টা ছিল পুরো ফ্যাসিস্ট শাসনামলে বলি বা 2006-07-এর পর থেকে এখন পর্যন্ত, 2006-07-এর আগে আসলে জলবায়ু ইস্যুতে গ্লোবালি কোনো ঘটনা ছিল না, এটা শুরু হয়েছে অনেক রিসেন্টলি। তো তখন আমরা মূলত নাম সর্বস্ব কিছু কাজকর্ম দেখি যে এটা করবো সেটা করবো, এই হবে সেই হবে, কিন্তু এই জিনিসগুলো আসলে ফেইলিউর হবে এবং এক্সিকিউট আমরা কিভাবে করবো সেই বিষয়ে আমরা কোনো আলোচনাটা আসলে দেখি না। তারপর একটা ঘটনা আসে যে বাংলাদেশে শিল্প কারখানার একটা ভয়াবহ প্রভাব আমরা বাংলাদেশ সরকারগুলোর মধ্যে দেখি। যেমন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা দেখেছেন যে প্রায় 70-80% এমপি ছিল সামহাও অর আদার গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তাই না? আপনারা যেটা জানেন। এখন গার্মেন্টস বাংলাদেশে এত ফ্লারিশ কেন করলো, এই উত্তরটা যারা গার্মেন্টস ব্যবসা করে তারা অনেক রোমান্টিক ভাবে দেন। তারা বলতে চান যে এটা বাংলাদেশে সস্তা শ্রম হয়েছে, উইমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে, কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স ভিন্ন কথা বলে, আমাদের গবেষণা ভিন্ন কথা বলে। আমাদের গবেষণা বলতে চাই যে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এত ফ্লারিশ করেছে কারণ পৃথিবীতে বাংলাদেশি একটা দেশ বা অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশি এমন একটা দেশ যেই দেশে মূলত কোন ধরনের এনভায়রনমেন্টাল প্রসিডিউর মেইনটেইন করে আপনাকে ওয়েস্ট ডিসপোজাল করতে হয় না। কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনি জানেন সেখানে ডাইং করতে হয়, সেখানে রং দেওয়ার বিষয় থাকে, ওয়াশিং এর বিষয় থাকে, এখানে প্রচুর পানি খরচ হয় এবং সেই পানিগুলো তারা বাংলাদেশের যে মিঠা পানির সোর্স সেখান থেকে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা পিক করে এবং একটা প্রোডাক্ট তৈরি করার পরে সেই পানিটা কোনো প্রকারের ফিল্ট্রেশন ছাড়াই কিন্তু তারা বাংলাদেশের নদ নদীর মধ্যে ফেলে দেয়। এবং আপনি যদি আসলে এতে যান আপনি দেখবেন যে সেখানে খালের পানির রং এক এক দিন এক এক রকম, কারণ যেই রঙের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেই রঙের ডাই করে সেই রঙের রঙে ওই নদীটা রঞ্জিত হয়। সো কলকারখানার উপরে বাংলাদেশ সরকার কোনো ধরনের কোনো ইমপ্লিকেশন করতে পারে না, যদিও আইন আছে, ভালো রকমের আইন আছে বাংলাদেশে, আইনের কথা আমি বাদ দিলাম, বাট ইমপ্লিকেশনে বাংলাদেশ থাকে না, কারণ যে আইন প্রণেতা সে নিজেই এই ব্যবসার সাথে জড়িত। সো এখানে আসলে মানে ভালো হওয়ার বা প্রোগ্রেস হওয়ার আসলে সম্ভাবনা কম থাকে। তারপরে আমরা বলতে পারি যে জাহাজ কাটা শিল্প, যেমন শিপ ট্রেডিং ইন্ডাস্ট্রি, আপনারা একটা কথা শুনছেন কম বেশি যে পৃথিবীতে যেই জাহাজগুলো অন্য দেশের বন্দরে নোংর করার মতো পারমিশনও পাবে না, এটা অ্যান্টি টক্সিক একটা জাহাজ, তাই না? সেই জাহাজটা বাংলাদেশে আমরা কাটছি এবং আমরা দেখেছি যে এই জাহাজ কাটিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত ছিল বিগত সরকারের এমপিরা, মন্ত্রীরা, তারা সেই কাজগুলো করেছে এবং বাংলাদেশের কোস্টাল এরিয়াকে তারা এইভাবে আসলে দূষিত করেছে। এখন ইন্টারেস্টিংলি এই আলাপগুলো আপনি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফোরামে আপনি পাবেন না। কোনো বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কোনো আলোচনায় কখনো ইন্ডাস্ট্রি কলকারখানাকে দায়ী করা হয় না, দায়ী করা হয় আমাদেরকে, যে আমাদেরকে প্লাস্টিকের বোতল ফেলতে হবে, আমাদেরকে চিপসের প্যাকেট ফেলতে হবে। আমি বোঝাতে পেরেছি বলবেন, তাই না? আচ্ছা, তারপরে আরেকটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয় বাংলাদেশ সরকারের, স্পেশালি এই ঘটনাটা করে 2010 সালের পর থেকে, সেটা ছিল যে ইউথ বা তরুণ গ্লোবালি বা পৃথিবীতে বলা হয় যেহেতু একটা ডেমোগ্রাফিক ডিভাইডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সেই কারণে আসলে তরুণদেরকে তরুণ প্রজন্মদেরকে আমাদেরকে অনেক বেশি পরিমাণে রেসপন্সিবল করতে হবে। তো সেই রেসপন্সিবিলিটির জায়গায় দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অজস্র তরুণ সংগঠন তৈরি হয়, ইউথ অর্গানাইজেশন যেগুলোকে আমরা বলি, যেগুলোর নামের সাথে ইকো, গ্রিন, তাই না, ইউথ এটসেট্রা শব্দগুলো যুক্ত হয় এবং তারা মূলত পরিবেশ জলবায়ু নিয়ে একদম ঝাঁপায় পড়ে। কিন্তু এগুলোর কোনো আউটকাম আমরা দেখি নাই, দেখতে পারি না, একদম দুঃখজনক ভাবে। এর কারণটা আমার কাছে মনে হয় আপনারা বলতে পারবেন, আমার কাছে কারণটা মনে হয় যে এই তরুণরা হচ্ছে সেইটার অংশ যারা নিজেদেরকে নন পলিটিক্যাল বলতে চায়, যারা নিজেদেরকে রাজনৈতিক বলতে চায় না। আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন পরিবেশ জলবায়ু ডেলিগেশনে যেসব ছেলেমেয়েরা পার্টিসিপেট করে তাদের চেহারার মধ্যে একটা নন পলিটিক্যাল একটা অ্যাপ্রোচ আছে, তারা সবকিছুকে নন পলিটিক্যালি দেখতে চায়, তাই না? কিন্তু ইন্টারেস্টিংলি এই নন পলিটিক্যাল ছেলেমেয়েগুলাই
বিগত ফ্যাসিস্ট সরকারের সিআরআই এর সাথে জড়িত ছিল, বিগত ফ্যাসিস্ট সরকারের ইউথ বাংলা অ্যাওয়ার্ডের সাথে জড়িত ছিল, এবং 2023 সালে ইলেকশনের আগে আগে যখন খুব কিউট একটা প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামটার নাম ছিল লেটস টক উইথ হাসিনা, সেই প্রোগ্রামে তারা পার্টিসিপেট করে। তারা হাসিনাকে অনেক কিউট প্রশ্ন করে যে আপা আপনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। হ্যাঁ, তারা এই ধরনের নন পলিটিক্যাল, মানে তারা নন পলিটিক্যাল তারা বলে, কিন্তু তারা হচ্ছে আওয়ামী পন্থী নন পলিটিক্যাল। আমরা এই একটা নতুন নামকরণ তাদের করতে পারি। তো এই তরুণরা, যেই তরুণরা তৈরি হয়েছে গত 15 বছরে এবং ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় তাদের অংশ একটা ভাগীদার হয়ে, তাদের হাতে কখনোই বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা ভালো কিছু আশা করতে পারবো না। সেই কনক্লুশনে আসলে আমি আলোচনাটাকে এই জায়গায় নিতে চাই যে আসলে কেন জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের রাজনীতির আসা দরকার, রাজনীতির প্রয়োজনটা আসলে কোথায়। রাজনীতির প্রয়োজনটা কোথায় সেটা আপনারা জানেন, আমাদের সবকিছু রাজনীতি নির্ধারিত হয়। আমি আসলে ওই আলাপে যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা স্পেশালি আমি যে প্রতিষ্ঠানটাকে আজকে এখানে রিপ্রেজেন্ট করতে আসছি, ঢাকা ইউনিভার্সিটি ফর ক্লাইমেট অ্যাকশন, আমরা সবসময় পলিটিক্যাল জায়গাটাকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে বেসিক্যালি যদি আমরা জলবায়ু ইস্যুটাকে পলিটিসাইজ না করতে পারি, রাজনীতির মধ্যে না আনতে পারি, কখনো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের সমস্যাটা সমাধান হবে না। কিভাবে? দেখেন, আপনি সাতক্ষীরাতে বসবাস করেন, ফর এক্সাম্পল আপনি সাতক্ষীরাতে থাকেন এবং আপনার এলাকাতে ব্যাপক পরিমাণে হচ্ছে লবণাক্ত দেখা যাচ্ছে এবং সেখানে আপনার ভূমিহীন হওয়ার একটা সম্ভাবনা আছে। সিস্টেমেটিক্যালি আপনাকে বিভিন্ন এনজিও আসছে এবং ফান্ড করছে এবং তারা আপনাকে বিভিন্ন যেটাকে আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেগুলো আপনাকে তারা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু আপনার কাছে অ্যাকাউন্টেবল হবে কিন্তু আপনার জনপ্রতিনিধি বা এমপি, তাই না? যেহেতু আপনি এই দেশের সিটিজেন, আপনার দায়িত্ব নেওয়ার দায়িত্ব দেশের। যতদিন না পর্যন্ত আপনার জনপ্রতিনিধি আপনার এই ক্লাইমেট বা এনভায়রনমেন্টের ইস্যুটাকে সেটা নিজের ইস্যু হিসেবে রাজনীতির মধ্যে রেইজ না করবে, ততদিন পর্যন্ত সাতক্ষীরার মানুষের ভাগ্য পরিবর্তন হওয়াটা টেকনিক্যালি সম্ভব না। তারপরে ধরেন এখানে আমি মাহাতির কথা থেকে একটা পিক করছি, যখন মাহাতি বললো হচ্ছে হিট অফিসারের কথা, যে গত সরকারের শেষের দিকে অনেক তীব্র গরমের পরে সরকার হচ্ছে একটা হিট অফিসার নিয়োগ করে। আমাদের প্রশ্নটা সেই জায়গাতে, যিনি হিট অফিসার হয়েছেন তিনি কি আদৌ ঢাকায় থাকতেন? উনি ঢাকার হিট অফিসার, ঢাকার তাপমাত্রা কমানোর দায়িত্ব তার, তিনি তো ঢাকায় থাকেন না। তিনি যখন ঢাকায় থাকেন না, তিনি তো ঢাকাকে ওন করবেন না। যে ঢাকাকে ওন করবে না, সে ঢাকার জলবায়ুর সমস্যা সমাধান কিভাবে করবে? যে প্রশ্নটা বারবার আসে রিপ্রেজেন্টেশনের মধ্যে, যে আমরা সবসময় চাই প্রতিনিধিত্ব যেন তৈরি হয়। যে ছেলেটা বা যে মেয়েটা বাংলাদেশকে বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন সেমিনারে যে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তার দেশের রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন এবং তার জনগণের কাছে একটা জবাবদিহিতারও প্রয়োজন। আচ্ছা, এখন বাংলাদেশের রাজনীতিটা দরকার, আমরা সেটা বুঝলাম, কিন্তু সামনের রাজনীতিতে আমাদের প্রত্যাশাটা কি? হ্যাঁ, সেই স্পেসিফিক জায়গাটা যদি আসি, এবং এটা দিয়ে আমি আসলে আমার বক্তব্যটা শেষ করবো। স্পেসিফিক জায়গা থেকে আসলে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে বাংলাদেশের সামনে যখনই যেই জায়গাতে বাংলাদেশ পার্টিসিপেট করবে, আমরা চাই সেই প্রতিনিধিত্বটা যেন এমন কারো কাছ থেকে আসুক যে বাংলাদেশের মাটিতে কাজ করে অভ্যস্ত। আপনারা জানেন সামনে 11 তারিখ থেকে 22 তারিখ কপ হচ্ছে, তাই না? কনফারেন্স অফ পার্টিস, বিশ্বব্যাপী গ্লোবাল কনফারেন্স হয়। এই বছর যারা কপে গিয়েছে বা গত বছরগুলোতে যারা কপে গিয়েছে, আমরা জানতে চাই তারা কপে কেন গেল। অবশ্যই জানতে চাই তাদের কি কোয়ালিফিকেশন ছিল। আমরা জানতে চাই তারা কপে গিয়ে বাংলাদেশের জন্য কি নিয়ে এসেছে। আমরা জানতে চাই তারা বাংলাদেশের জন্য কপ কনফারেন্সে গিয়ে কি কি কথা বলেছে এবং সেই কথাগুলোর ভিত্তি কোথায়। সেই ভিত্তি কি জনতার কাছে, নাকি সেই ভিত্তি কোনো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের কাছে? তো এইগুলো আসলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। তো আশা করব আপনারা মানে ক্লাইমেট ইস্যুটাকে একটা নন পলিটিক্যাল জায়গা থেকে বিবেচনা করবেন না। এটা আমাদের জীবনের প্রশ্ন, হয়তো কয়েক বছর পরে আমাদের বলা যায় অস্তিত্বের প্রশ্ন সেটা পরিণত হবে। সেটার জন্য প্রস্তুত হন এবং রাজনীতির মধ্যে কিভাবে আসলে জলবায়ু ইস্যুটাকে ইন্টিগ্রেট করা যায় সেটা নিয়ে চিন্তা করেন। ধন্যবাদ।